মানে আমরা এটা যদি আপাতভাবে কেউ দেখে, যদি স্টক মার্কেটে খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখি, ফার্স্টই যদি তাকে বলা হয় পি রেশিও 227, সে প্রথমেই বলবে যে একদম বেকার, এটার ভ্যালুয়েশন কিন্তু খুব হাই, এটা নেওয়া যাবে না। There's been a raging debate on social media about Lenskart and its valuations. এই ড্রপটা করার পেছনে কি কারণ ছিল? এখানে একটা নিউজ মার্কেটে আসে যে আজকে ফাউন্ডার মিস্টার পিয়ুষ বানসাল, উনি আজকে 200 কোটি টাকা লোন নিয়েছেন। Why is there such an uproar over Lenskart's upcoming IPO and its valuations? সেই অনুযায়ী আমার কিন্তু ওভারঅল যে আইপিও আসছে সেটাকে খুব বেশি নেগেটিভ মনে হয়নি। শার্ক ট্যাঙ্কের শার্ক পিয়ুষ বানসালের কোম্পানি লেন্সকার্টের সম্প্রতি যে আইপিও আসতে চলেছে তা নিয়ে কিন্তু মার্কেটে চলছে জোর কোলাহল। এই কোলাহলটা কি নিয়ে? অধিকাংশ জায়গাতেই যেটা বলা হচ্ছে এই লেন্সকার্টের আইপিও খুবই ওভার ভ্যালুড। নমস্কার, আমি অরুণাভ, আর প্রতি সপ্তাহের মতো আজকে আমি একটা নতুন টপিক নিয়েও কিন্তু আলোচনা করতে চলে এসেছি। তো সবার প্রথমে একটা কথা আমি না বললেই নয়, যে আজকের যে আলোচনা হবে সেখানে কিন্তু আমি আমার পার্সোনাল ভিউ রাখতে চলেছি। আপনারা বুঝতে পারবেন কোন বেসিসে আজকের এই পয়েন্টগুলো আমি রাখতে চলেছি। আর আপনি যদি এই স্টক মার্কেটে নতুন হন এবং স্টক মার্কেটকে বাংলা ভাষায় সহজভাবে শিখে এগোতে চাইছেন, তাহলে ইনভেস্টমেন্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন, আর কোনো সময় নষ্ট নয়, সোজা চলে যাব আজকের টপিকে। তো চলুন, আলোচনার আগে একটু কুইকলি আমরা কোম্পানি যে রয়েছে লেন্সকার্ট, তার সম্বন্ধে যদি আমরা দেখি সেটা কি করে আমরা প্রত্যেকেই জানি, কারণ এদের কিন্তু আজকে পিন কোড ওয়াইজ একটা ভালো মতো সেলস ডিস্ট্রিবিউশন চালু হয়ে গেছে। দেখুন, এটা 2008 সালে তৈরি হয়েছে কোম্পানি, এবং যেটা মেনলি এরা বলে থাকে টেকনোলজি ফোকাসড আইওয়্যার কোম্পানি। ঠিক আছে, এবার আমরা এক এক করে একটুখানি যাব এবং খুব ভালো করে বুঝবো। দেখুন, এখানে ফার্স্ট একটু কুইকলি যে আইপিও ডিটেলস গুলো রয়েছে, 31শে অক্টোবর এটা অলরেডি আইপিও স্টার্ট ডেট হয়ে গেছে, 4 নভেম্বর অব্দি এটা চলবে। ঠিক আছে, এবং এরপরে যদি এর প্রাইস গুলো দেখে নিই, 382 থেকে 402 এটা হচ্ছে আপার ব্যান্ড প্রাইস রেখেছে, 37 আমার লট সাইজ। এবার দেখুন, এখানে যেটা মেন এখানে বলা হচ্ছে টোটাল ইস্যু সাইজ কত টাকা এরা তুলছে, 7,278 কোটি টাকা এটা টোটাল ইস্যু সাইজ। তার মধ্যে ফ্রেশ ইস্যু করা হচ্ছে কত, 2,150 কোটি, আর অফার ফর সেল যেটা হচ্ছে 5,128 কোটি টাকা। দেখুন, এই অফার ফর সেল কিন্তু কোম্পানির কোনো কাজে এরা ঢালছে না। জেনারেলি অফার ফর সেল হচ্ছে যেখানে প্রোমোটার তার শেয়ারটাকে বিক্রি করে কি করছে না, প্রফিট বুকিং এর কাজে লাগাচ্ছে। ফ্রেশ ইস্যু যেটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি জানি, সেটাতে কোম্পানির এক্সপেনশনে কাজে লাগানোর চেষ্টা করা হয়। তো এই জায়গাটা কিন্তু এখানে অনেকটাই কম, এবং যেটা নিয়ে অনেকেই কিন্তু এখানে বলছে যে আজকে এত টাকা এদের কিন্তু যে আসছে, এবং এটার কারণেই কিন্তু একটা হালকা হলো নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। তো চলুন আমরা যদি এই কোম্পানির ফার্স্টেই যদি একটু দেখে নিই যে কি রকম বিজনেস এরা করছে, কি রকম জায়গায় এরা কাজ করতে পারছে, বা এদের সেলস কিরকম জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন, আজকে পার্টিকুলার এটা মিলিয়নে আমার এই ডেটাটা রয়েছে, মিলিয়ন মানে 10 লক্ষ। তো এখানে দেখা যাচ্ছে 2025-এ যদি আমরা ইন্ডিয়াতে শুধুমাত্র দেখি, তাহলে এদের বিজনেস হয়েছে 4,060 কোটি টাকার, 4,060 কোটি টাকা। যেহেতু মিলিয়নে রয়েছে সেহেতু আমাকে এখানে দেখতে পাচ্ছি 4,060 কোটি টাকার রেভিনিউ এরা ইন্ডিয়া থেকে আর্ন করেছে। ওয়্যারাজ যদি আজকে আমি শুধু ইন্টারন্যাশনাল সেগমেন্টে দেখি, সেখানে প্রায় 2,638 কোটি টাকা ইন্টারন্যাশনাল সেগমেন্ট থেকে তারা আর্ন করতে সক্ষম হয়েছে। তার মানে কোথাও এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ভালো পরিমাণ কিন্তু তাদের ইন্টারন্যাশনালও কাজ হচ্ছে, মানে 1/3 যদি বলি ইন্টারন্যাশনালও কিন্তু একটা ভালো মতো গ্রোথ রয়েছে। আমি কিন্তু এখানে একদম অফিসিয়াল যে ডিআরএইচপি রয়েছে সেখান থেকে এটা রেফার করছি। তো আজকে এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক। এবার আমরা যদি কুইকলি এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাও দেখি, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এটা কিন্তু একটা স্টার্ট আপ কোম্পানি, যে সমস্ত কোম্পানির নাম আমরা এর সাথে রাখতে পারি, যেমন স্টার্ট আপ হিসাবে উঠে এসেছিল জোম্যাটো, পেটিএম, নাইকা, এরকম টাইপের অনেক কোম্পানি কিন্তু আজকে লিস্টেড হয়েছে। তো যে স্টার্ট আপ কোম্পানি হিসেবে এরা কিরকম পারফরমেন্স করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, 2021 সালে এদের সেলস যেটা ছিল 905 কোটি টাকা, সেটা আজকে গিয়ে দাঁড়াচ্ছে 2025-এর এন্ডে সেটা দাঁড়িয়েছে কত, 6,653 কোটি টাকা, যেটা কিন্তু খুবই ভালো এখানে সেলস গ্রোথ রয়েছে। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অপারেটিং প্রফিট। দেখুন, অপারেটিং প্রফিট যেটা মাইনাস নেগেটিভে ক্লোজ করছিল 2021-22-এ, সেইটা কিন্তু এরা পজিটিভে ঘোরাতে সক্ষম হয়েছে, যেটা আরেকটাও কিন্তু পজিটিভ দিক। যদি আমরা মনে করি পেটিএম বা জোম্যাটোর কথা, তারা কিন্তু তখন নেগেটিভে ছিল। যদি আমরা প্রফিট আফটার ট্যাক্সও দেখি, মানে নেট প্রফিটেও দেখি, তাহলে দেখুন নেট প্রফিটেও আজকে কিন্তু লাস্ট যে ইয়ারে সেখানে কিন্তু 297 crore প্রফিট
প্রফিট বুক করেছে, যেটা ডেফিনেটলি একটা ভালো দিক, কারণ তার আগে কনস্ট্যান্টলি কোম্পানি প্রায় একটা নেগেটিভে ক্লোজিং দিচ্ছিল নেট প্রফিট, যেটা প্যাট, প্রফিট আফটার ট্যাক্সে। আরেকটা এই জায়গায় এখানে যদি একটু খেয়াল করেন, দেখুন এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। দেখুন ডেপ্রিসিয়েশন এখানে কেন বলছি, কারণ এই কোম্পানিগুলো আপনারা দেখেছেন প্রতিটা পোস্টাল কোডে প্রায় এদের ছোট ছোট দোকান আজকে ভালো মতোই দোকান এদের তৈরি হচ্ছে, যেখানে কিন্তু আমরা রিচ করতে পারছি। এবার এই ডেপ্রিসিয়েশন কথাটা মানে কি, যখন আজকে কোনো অ্যাসেট, যখন কোনো ট্যাঞ্জেবল অ্যাসেট আমরা করছি, যদি আজকে কোনো বিল্ডিং হয়, এরকম যখন আজকে দোকান ঘর হচ্ছে, তাহলে তার কিন্তু একটা ডেপ্রিসিয়েশন তৈরি হচ্ছে। দেখুন এখানে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, কেন আমি এটাকে হাইলাইট করছি, প্রায় 797 কোটি টাকা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের যে আমাদের 2025-এ প্রায় 800 কোটি টাকার ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়েছে। এবং তার মানে বুঝতে পারছি এই টাইপের কোম্পানিগুলোতে আজকে কিন্তু এবিটটা, যেটাকে আমরা বলে থাকি এবিটটা, সেই এবিটটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্টলি দেখার, কারণ আলটিমেটলি এটা কিন্তু একটা নন ক্যাশ এলিমেন্ট, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন একটা অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট। তাই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্টলি আমাদের মাথায় রাখতে হবে, যে কারণে আজকে এতখানি ডেপ্রিসিয়েশন বুক করার পরও আজকে 297 কোটি টাকা প্যাট বুক করতে সক্ষম হয়েছে। যদি আমরা একটু ব্যালেন্স শিটটা দেখি কুইকলি, দেখুন এর যদি ফিক্সড অ্যাসেটটা দেখুন, ফিক্সড অ্যাসেট এই যেখানে রয়েছে ফিক্সড অ্যাসেট প্রায় 6231 কোটি টাকা এটা গেছে, দেখতে পাচ্ছেন। বাজে 2021-এ যেটা 337 কোটি টাকা ছিল, সেটা এখন 6231 কোটি টাকা গেছে। মানে ফিক্সড অ্যাসেট কোম্পানি বাড়াচ্ছে, যার ফলে ডেপ্রিসিয়েশনের জায়গাটাও কিন্তু বাড়ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এটা যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট ঠিকভাবে হয়, তাহলে প্যাট বা নেট ইনকাম যেটা, সেটা দেখা যাবে আরো বাড়তে সক্ষম হবে। সেই জন্য এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখুন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, এদের ডিআরএসপি-তে একটা খুব ইন্টারেস্টিং পার্ট মেনশন করেছে। কি বলছে, ইন্ডাস্ট্রি পিয়ার গ্রুপ পি রেশিও। পি রেশিও মানে আমরা জানি প্রাইস টু আর্নিং রেশিও, এবং সেটাও কিন্তু একটা বড় আজকে একটা বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পি রেশিও নিয়ে। আমি আসছি সেই ব্যাপারে। দেখুন এখানে কি বলছে, ইন্ডাস্ট্রি পি রেশিওতে there are no listed companies in India or globally which operate in a similar business model as ours। এখানে এক লাইন লিখে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। এবার দেখুন আজকে এরা যে কাজটা করছে টেকনোলজি বেসড, ঠিক আছে, টেকনোলজি বেসড আইওআর কোম্পানি হিসেবে নিজেদেরকে তারা প্রেজেন্ট করছে। এবার যদি আমরা এই কোম্পানির এখন প্রেজেন্টলি পি রেশিওতে একটু যাই, যেটা নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা চলছে যে এত হাই পি রেশিও, তাহলে এটা কিভাবে ঠিক জায়গায় রয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা ভালো মতো আলোচনা চলছে। দেখুন এখন পি রেশিও কত দেখাচ্ছে, প্রি আইপিও সেশনে 227। মানে আমরা এটা যদি আপাতভাবে কেউ দেখে, যদি স্টক মার্কেটে খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখি, ফার্স্টে যদি তাকে বলা হয় পি রেশিও 227, সে প্রথমেই বলবে যে একদম বেকার, এটার ভ্যালুয়েশন কিন্তু খুব হাই, এটা নেওয়া যাবে না। তাহলে এই জায়গাটা এখানে কিন্তু আজকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আদৌ এই কোম্পানির জন্য পি রেশিওকে দেখা উচিত, নাকি এখানে আমাদেরকে ডিফারেন্ট কোনো ভ্যালুয়েশন রেশিওকে ফলো করা উচিত। তো দেখুন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, যে কোনো স্টার্ট আপ কোম্পানিকে কিন্তু পি রেশিও দেখে ভ্যালুয়েশন জাজ করা উচিত নয়। কেন কথাটা বলছি একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কারণ আজকে যদি কোনো কোম্পানি একদম ইনিশিয়াল ফেজে থাকে, একদম স্টার্টিং ফেজে থাকে, এবং আস্তে আস্তে করে কোম্পানি কি করছে, গ্রো করার চেষ্টা করছে। দেখুন আমরা এখানে যদি ওর প্রফিট অ্যান্ড লসটা যখন দেখছিলাম, এই সমস্ত স্টার্ট আপ কোম্পানির একটাই কি থাকে, একটাই লক্ষ্য থাকে, যে এদের রেভিনিউ বাড়ানো, টপ লাইনকে বাড়ানো। তাহলে দেখুন এদের টপ লাইন কিন্তু যখন গ্রো করছে, কি হচ্ছে না, নেট প্রফিট যখন এখানে নেগেটিভে ছিল, সেখান থেকে আস্তে আস্তে করে এরা কি করছে, সেটাকে ঘোরাচ্ছে। আজকে যদি আমরা বাকি যে কোনো কোম্পানির ক্ষেত্রেও দেখি, সেটা কিন্তু সিমিলার প্যাটার্নটা আমরা লক্ষ্য করেছি। এবং এখানে যেটা ভালো দিক, যে এরা প্রফিট পোস্ট করার পর আইপিও আনছে। আজকে জোম্যাটো বা পেটিএম তারা কিন্তু প্রফিটেবল ছিল না যখন তারা আইপিও এনেছিল। এবার যদি আমরা দেখি পি রেশিওর ক্ষেত্রে, দেখুন একটা কোম্পানি যখন নতুন কোম্পানি, সেক্ষেত্রে পি রেশিও কিন্তু একদমই সাজেস্টেড নয়। সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হয়, সেটা কি দেখতে হয়, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেলস। এবার এই মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেলস যখন বলছে, যেটাকে প্রাইস টু সেলসও বলা হয়, দেখুন এখানে যদি আমরা দেখি এর মার্কেট ক্যাপিটালাইজেশন এখন কিরকম রয়েছে, অ্যারাউন্ড 70,000 CR, 70,000 crore-এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে মার্কেট ক্যাপ আমরা পেয়ে গেলাম, ডিভাইডেড বাই আমরা কি বলছি, সেলস। দেখুন এখানে সেলস যদি বলি টোটাল ইনকাম, সেটা অ্যারাউন্ড দেখুন 2025-এ কত রয়েছে, 7,000 কোটিতে। তার মানে আমরা যদি সিম্পল করি 70,000 ডিভাইডেড বাই 7,000, তার মানে 10 টাইমস আমার মার্কেট ক্যাপ বাই সেলসে বা প্রাইস টু সেলসে আজকে কিন্তু এটা ভ্যালুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। এবং যখন কোনো কোম্পানির আজকে কিন্তু একদম ইনিশিয়াল ফেজ থেকে যখন প্রফিটেবল হচ্ছে, তাহলে কি হবে, প্রাইস টু আর্নিং যেটা আমরা বলছি, আর্নিং কিন্তু তখন কমেই রয়েছে। দেখুন প্রাইস টু আর্নিং পি রেশিওর ফর্মুলা আমরা জানি, আগেও আমি বলেছি,
যেটা আমাদের কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। ইপিএস এ কিন্তু আমার প্যাট ফিগারটা সেখানে কিন্তু লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে খুব একটা পি রেশিও এখানে কার্যকরী হয় না। সেক্ষেত্রে আমরা যেটা দেখবো মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা রয়েছে সেটা ডিভাইডেড বাই আমার যে সেলস টোটাল ইনকাম এখানে যেটা রয়েছে সেটাকে আমরা ডিভাইড করব। এবার সেটা অ্যারাউন্ড দাঁড়াচ্ছে 10 টাইমস। এবার যদি আমরা দেখি, দেখুন এই সময় কোনো কোম্পানি যদি আমরা জোম্যাটোতে যাই, ঠিক আছে, দেখুন জোম্যাটো কিন্তু আজকে পরবর্তীকালে এটা মারাত্মকভাবে আজকে দেখা যায় যে অনেক শেয়ারের প্রাইস ফল করে, বাট তারপরে এটা থেকে একটা ভালো মতো বাউন্স ব্যাক করে, ঠিক আছে। এখানে দেখুন আমরা যদি রেশিওতে যাই, এখানে মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেলস রয়েছে, এই মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেলসে আমি যদি চলে যাই এবং একদম ইনিশিয়াল ফেজে যাই, দেখুন একদম শুরুতে এর কত ছিল মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেলস করলে প্রায় 49.5, মানে জোম্যাটো যখন লঞ্চ হয়েছিল বা আজকে যখন মার্কেটে এসেছিল তখন এর মার্কেট ক্যাপিটালাইজেশন টু সেলস ভ্যালু ছিল 49.5। সেম ভাবে যদি পেটিএম এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, পেটিএম যদি আজকে দেখি, পেটিএমও দেখুন এখানে এটা যদি আমরা চলে যাই মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সেলসে এবং এটা একদম ইনিশিয়াল ডেজে যদি দেখি, তাহলে দেখুন এটাও প্রায় ছিল 30-র কাছাকাছি, এই রেশিওটা ছিল 30-র কাছাকাছি। সেইটার ক্ষেত্রে এখানে আজকে কিন্তু লেন্সকার্টের যেটা রয়েছে সেটা কিন্তু 10-এর কাছাকাছি এখন প্রি আইপিও স্টেজে। তাহলে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যেটা যে খুব বেশি ওভার ভ্যালুড আজকের দিনে, সেটা কিন্তু এখান থেকে আমরা বলতে পারি না। তাহলে একটা জিনিস আশা করি এখন অব্দি বোঝাতে পারলাম কেন এই টাইপের কোম্পানির জন্য পি রেশিওকে গুরুত্ব না দিয়ে আমরা প্রাইস টু সেলসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং আমার পার্সোনালি যেটা মনে হয় যে এই 10-এ এখন যে রেশিওটা দাঁড়িয়ে যায় 10, মানে আমি প্রাইস টু সেলসের কথা বলছি, সেটা কিন্তু আজকে কোথাও খুব বেশি ওভার ভ্যালুড আমার পার্সোনালি মনে হচ্ছে না। এবং আমরা যদি কার ট্রেড যে কোম্পানিটা আজকে এটাও একটা কিন্তু স্টার্ট আপ থেকে লিস্টেড হয়েছিল, তারও যদি আমরা দেখি, খুব ভালো করে খেয়াল করুন, তারও যদি আমরা এখান থেকে দেখি মার্কেট ক্যাপ টু সেলস, দেখুন মার্কেট ক্যাপ টু সেলসে গেলে ইনিশিয়াল ফেজে যদি চলে যাই, এই কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস ছিল তখন 27.5। তার মানে কোথাও এটা দেখা যাচ্ছে এদের কিন্তু কোথাও 10-এর নিচে যে ছিল সেটা নয়, এরা কিন্তু সবাই মার্কেট ক্যাপ টু সেলস এই রেশিওটা এর থেকে বেশিতেই ছিল। এবং তার সাথে যেটা এর মধ্যে আমি পজিটিভ জায়গাটা যেটা বললাম, কোম্পানি কিন্তু এখন অলরেডি প্রফিটেবল জায়গায় রয়েছে। এবার দেখুন এই গ্রোথকে মেনটেন করতে হবে, এটা তো আমাদের কারোর হাতে নেই, এটা তো আমরা ইনভেস্টর যদি হয়ে থাকি তাহলে আমাদেরকে ফলো করতে হবে যে এটা গ্রোথটা কি মেনটেন করতে পারছে, কোম্পানি যেগুলোকে বলছে সেটা কি আদৌ ধরে রাখতে পারছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবার দেখুন এখানে যতই এরা বলুক যে এদের কোনো পিয়ার্স কোম্পানি নেই, মানে কোনো রকম এর কম্পিটিশন, আজকে যদি বলি সোকল্ড কম্পিটিশন নেই, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুনতে খুব মানে ঠিক লাগে না। তাই আমরা এখানে টাইটান যে রয়েছে, টাইটান আমরা জানি, টাইটান প্রাইমারিলি আজকে যদি আমরা বলি তাহলে ফার্স্ট আমরা চিনি ঘড়ির ব্র্যান্ড হিসেবে, কিন্তু এদের মেন বিজনেস আমরা আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম, জুয়েলারি বিজনেস কিন্তু এদের মেন সেগমেন্ট হিসেবে ধরা হয়। এবার যদি দেখুন এখানে কিন্তু আই কেয়ার, টাইটান আই প্লাস যে এদের সেগমেন্ট রয়েছে সেখানেও দেখতে পাবেন অনেক দোকান তারা কিন্তু আজকে এক্সপ্যান্ড করছে। কিন্তু আজকে যদি এদের সিনারিওটা আমরা দেখি, টাইটান কিন্তু একটা ভালো লেভেলের আজকে স্টেবল কোম্পানি, একটা বড় স্কেলের কোম্পানি, সেখান থেকে আই কেয়ার ডিভিশনে যদি খেয়াল করেন তাহলে দেখুন এখানে কি দাঁড়াচ্ছে 9% ইয়ার অন ইয়ার গ্রোথে এরা মাত্র গ্রো করছে, যেটা কিন্তু একদমই ভালো নয়। আজকে স্টোর এডিশন যদি বলি Q2 FY26 মাত্র 5টা স্টোর এরা অ্যাড করতে পেরেছে, টোটাল স্টোর এদের দাঁড়িয়ে আছে 877। তাহলে এটা কোথাও খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে টাইটান কিন্তু আজকে যে আই কেয়ার সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের কিন্তু গ্রোথ আজকে লেন্সকার্টের থেকে অনেকটাই কম। আর দেখুন এখানে আপনাদের সুবিধার্থে এখানে আমি একটা ছোট্ট টেবিল বানিয়েছি যেখানে লেন্সকার্ট এবং টাইটান আই প্লাসের যে এখন আমরা যদি কন্ট্রাস্টটা ভালো করে খেয়াল করি, আজকে লেন্সকার্টের যদি আমরা রেভিনিউ অ্যাজ অন ডেট দেখি মোটামুটি কিন্তু 6,600 বা 7,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে, যেখানে টাইটান আই প্লাস 700 কোটি টাকার কাছে দাঁড়িয়ে মানে প্রায় 10 টাইমস রেভিনিউ জেনারেট করছে। গ্রোথ রেট যদি বলি তাহলে 23% ইয়ার অন ইয়ার, সেখানে এরা 5 to 7%। আমি শুধু টাইটান আই এর যদি সেগমেন্টটা বলি, এবিটটা, কারণ এখানে বললাম যেহেতু এবিটটা মানে এখানে ডেপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন যেহেতু এটাকে বাদ দেওয়া হয়, তাহলে দেখুন এই এবিটটার ফিগারটা এখানে দাঁড়িয়ে আছে প্রায় 1328 কোটি টাকা। আমরা যদি এটাকে আমাদের ইয়েতেও চেক করি, স্ক্রিনারও যদি চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যেখানে 1328 কোটি টাকার আজকে এবিটটাতে দাঁড়িয়ে আছে। দেখুন এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করেছি ছোট্ট করে বলে দিই। দেখুন এটা আজকে 977 কোটি টাকা আমার কি আছে অপারেটিং প্রফিট, আর আদার ইনকাম দাঁড়িয়েছে 351 কোটি টাকা। এটাকে যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, তাহলেই পেয়ে যাবো আমরা এবিটটা। তো এই এবিটটা এখানে 1328 কোটি টাকা, সেটা টাইটানের আই প্লাসে মাত্র 85 কোটি টাকার কাছে। তাহলে বুঝতে পারছেন কতখানি কন্ট্রাস্ট।
এখানে আইওয়্যার সোল্ড, কত ইউনিট সোল্ড হচ্ছে, এখানে প্রায় 2 crore প্লাস আজকে বলা হচ্ছে লেন্সকার্টের তরফ থেকে। কারণ লেন্সকার্টের আবার একটা এখন ব্যাপার হচ্ছে, যদি আপনি কোনো একটা দেখা যাচ্ছে একটা ফ্রেম কিনতে চান, এরা আবার কি করে একটা ফ্রেম এক্সট্রা থাকে, আপনাকে কি বলা হচ্ছে না ফ্রি রয়েছে, মানে আপনি একটার সাথে একটা ফ্রি পাবেন। এতে কি করা হচ্ছে, আরো যাতে তারা রিচটাকে বাড়াতে পারে, এটাও তাদের একটা উদ্দেশ্য। যদিও এই ডেটাটা টাইটান আই প্লাসের কোনো ডিসক্লোজ নেই। স্টোর্স যদি বলি 2800 কাছাকাছি আজকে স্টোর্স লেন্সকার্টের রয়েছে, এখানে প্রায় সেরকম প্রায় 900 কাছাকাছি আজকে ইন্ডিয়াতে স্টোর রয়েছে। তো এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এরা আজকে কিন্তু অনেক এগিয়ে আজকে বিজনেসটাকে বাড়াতে পারছে। আজকে টাইটান আই প্লাস কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল রেভিনিউতে দেখুন 2638 কোটি টাকা এদের রেভিনিউ আসছে, প্রায় যেটা বললাম 1/3 অফ রেভিনিউ আজকে লেন্সকার্ট ইন্টারন্যাশনাল বিজনেস থেকে জেনারেট করতে পেরেছে, যেটা কিন্তু এদের সেই রকম ভাবে বলতে গেলে টাইটান আই প্লাসের ক্ষেত্রে নেই। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, এখন রিসেন্টলি যদি খেয়াল করেন, এখন কিন্তু লেন্সকার্ট দেখা যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে আরো যাচ্ছে। তাদের এক একটা চশমার দাম দেখা যাচ্ছে প্রায় 8,000 10,000 টাকাও কিন্তু দাম রাখছে। ওয়্যারাজ আজকে টাইটান আই প্লাস ইনিশিয়ালি প্রিমিয়াম থেকে শুরু করে তারা আজকে কি করছে, ডিসকাউন্টেড মডেলে যাচ্ছে। তারা আজ 1000 টাকাতেও ফ্রেম তাদের অ্যাডে দেখাচ্ছে। তার মানে কোথাও গিয়ে কিন্তু জিনিসটা একটু হলো উল্টো দিকে ফ্লো করছে। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে যখনই কোনো স্টাডি করা হচ্ছে, সেটার ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে যখন প্রিমিয়াম সেগমেন্টে লেন্সকার্ট যদি ঢুকতে সক্ষম হয়, তাহলে একবার ভাবুন তার কিন্তু প্রফিটেবিলিটি, যে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা অলরেডি তারা কিন্তু বাড়াতে পেরেছে। যদি খেয়াল করুন এখানে অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, এখানে যেটা আজকে 7%, আগে মাইনাসে ছিল, সেটাকে 7% পজিটিভ, সেখান থেকে 13%, তারপরে 15%। কোথাও কিন্তু এটাও খুব ভালোভাবে তারা গ্রো করতে পারছে। এগুলোই কিন্তু প্রিমিয়ামাইজেশনের একটা এফেক্ট রয়েছে। তাহলে এত কিছুর পরে একটা আলোচনা এখানে করি যে আজকে এই আইপিও সমস্ত কিছু দেখে আমরা কি অ্যাপ্লাই করব কি করব না। দেখুন, আমি তার আগে একটুখানি এর যে গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা হয় জিএমপি, সেটা এখন কি জায়গায় রয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিই। এখন আমরা অ্যাজ অন ডেট দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুললি সাবস্ক্রাইব 1.13x, এবং প্রায় এখানে 20%-এর ওপর আজকে দেখা যাচ্ছে, প্রায় 20%-এর কাছে এখানে একটা লিস্টিং গেন হওয়ার জায়গা রয়েছে। সেরকমই গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা রয়েছে জিএমপিতে, সেটাই দেখাচ্ছে। এবং রিসেন্টলি যদি আমরা এর আগে খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু অনেকখানি ফল করেছিল, প্রায় 28 তারিখের পর 29 তারিখে যেটা আজকে প্রিমিয়াম ছিল 18%, সেখান থেকে এটা কমে গিয়ে হয়ে গেছিল প্রায় 12%-এর কাছাকাছি। এই ড্রপটা করার পেছনে কি কারণ ছিল, এখানে একটা নিউজ মার্কেটে আসে যে আজকে ফাউন্ডার মিস্টার পীযূষ বানসাল, উনি আজকে 200 কোটি টাকা লোন নিয়েছেন, এবং লোন নিয়ে কি করেছেন, কোম্পানির যে স্টেক সেটাকেই কিনেছেন। দেখুন, এটাকে খুব একটা পজিটিভলি মার্কেট দেখেনি ইনিশিয়ালি, বাট যদি আপনি ভালো করে খেয়াল করেন, এটা খুব যে অ্যাবনর্মাল তা নয়। কারণ আজকে এতদিন পরে একটা কোম্পানির যখন আইপিও আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব নর্মাল, এরকম কিন্তু হয়েই থাকে। এবং অফার ফর সেল যে জিনিসটা নিয়ে আমরা প্রথমে দেখলাম, অফার ফর সেল আজকে অনেক বেশি। এরকম না যে 100% অফার ফর সেলই কোম্পানি আসছে, অনেক কোম্পানি এরকম আইপিও লিস্ট হয়েছে যেখানে কিন্তু 100% অফার ফর সেল আছে। তো এই ক্ষেত্রে কিন্তু 100% অফার ফর সেল নেই, বাট হ্যাঁ, ডেফিনেটলি অফার ফর সেলের পরিমাণটা বেশি। এবার এই ক্ষেত্রে আরেকটা জিনিসও বুঝতে হবে যে কেন আজকে পীযূষ বানসাল আজকে 200 কোটি টাকা নিয়ে তার স্টেককে বাড়িয়েছে। সেটা বোঝার জন্য আমরা কিন্তু insights.market-এর যে ব্লগ, সেখানেও কিন্তু আমরা এটাকে আলোচনা করেছিলাম যে সেবির যে নতুন রুল এসছে, তার সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে কি, যে আজকে নতুন যে কোম্পানিগুলো লিস্টিং হতে চলেছে, যে স্টার্টআপগুলো লিস্টিং হতে চলেছে, তাদের প্রমোটারদের অ্যাটলিস্ট 10% যেন স্টেক থাকে। সেই ক্ষেত্রে আজকে কিন্তু পীযূষ বানসালের যে পরিমাণ গ্যাপ ছিল, সেটাকে সে কিন্তু মিটিয়েছে। এই 200 কোটি টাকার লোন নিয়ে সে আজকে স্টেকে ইনভেস্ট করেছে, এবং তার কাছে আজকে স্টেক সে হোল্ড করছে। তাহলে চলুন সব শেষে আমরা যেটাকে বুঝবো যে আদৌ এই আইপিওতে আমাদেরকে অ্যাপ্লাই করা উচিত নাকি অ্যাভয়েড করা উচিত। দেখুন, আমি আবারও বলছি, শুরুতেও বলেছিলাম এটা আমার পার্সোনাল ভিউ, এবং যে পরিমাণ আমরা যেভাবে রিসার্চ করলাম সেই অনুযায়ী আমার কিন্তু ওভারঅল যে আইপিও আসছে সেটাকে খুব বেশি নেগেটিভ মনে হয়নি। সেহেতু আমি এটাকে বলতে পারি অ্যাপ্লাই করা যেতে পারে। এবার আমি এখানে কিন্তু একটা জিনিস না বললেই নয়, যেহেতু আপনারা জানেন এটা একটা স্টার্টআপ কোম্পানি থেকে এটা লিস্টিং এই ফেজে যাচ্ছে। এবার এই কোম্পানির যে বিজনেস মডেল, এরা কি করছে, সেলসকে এরা অ্যাগ্রেসিভলি বাড়াচ্ছে। আজকে কোথাও গিয়ে তারপরে এরা প্রফিটের দিকে কিন্তু ফোকাস করছে, যেটা আমরা জোম্যাটোর ক্ষেত্রেও দেখেছি, ডেলিভারির মতো কোম্পানিতে দেখেছি, কার ট্রেডের মতো কোম্পানিতে দেখেছি, যারা কিন্তু খুব সাকসেসফুলি তাদের শেয়ার প্রাইস মার্কেটে কিন্তু এখন মারাত্মকভাবে বেড়েছে। ইভেন মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা আজকে কিন্তু একটা সময় জোম্যাটো শেয়ারকে নিয়ে
অনেক সেখানে কিন্তু নেগেটিভ একটা কমেন্টও করেন, তারপরও কিন্তু জোম্যাটোর শেয়ার আজকে যথেষ্ট ভালোভাবে ঘুরে দাঁড়ায়। তাই আমি যদি রিস্কের কথা বলি, যেহেতু এটা একটা ইনিশিয়াল ফেজে রয়েছে, লিস্টিং হচ্ছে একটা স্টার্টআপ ফেজ থেকে, তাহলে কিন্তু ডেফিনেটলি যদি কোনো দেখা যায় যে এরা যে সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ মেনটেন করতে পারছে না, তাহলে কিন্তু এটা ভালো মতো কারেকশন বা ক্র্যাশও হতে পারে। সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই কথাটা জেনেই আমাদেরকে ইনভেস্ট করতে হবে। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রেখে তবেই ইনভেস্টমেন্ট করা উচিত। কারণ দেখুন, আইপিও পাওয়া বা না পাওয়াটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। সেকেন্ডারি মার্কেটে আমরা যখনই কোনো ইনভেস্টমেন্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে খেয়াল রাখতেই হবে। তাহলে আজকে আর ভিডিওকে আমি কোনোভাবেই বড় করব না। আশা করি আমি বোঝাতে পারলাম আমার পয়েন্টকে, আমি কি বেসিসে আজকের আলোচনাটাকে রাখলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যে কি মনে করছেন আপনারা, বা আদৌ আপনারা অ্যাপ্লাই করবেন কিনা বা অ্যাভয়েড করবেন, কোন বেসিসে করবেন, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন যদি কোনো ভিডিও নিয়ে কোয়ারিজ থাকে, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।